ডক্টর বিপ্লব পাল রোবিলিটিক্সের সিইও এবং বাল্টিমোরের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের অ্যাডজাংক্ট প্রফেসর। প্রযুক্তি এবং শিক্ষা জগতে তার অসামান্য অবদানের পাশাপাশি বাঙালিদের কাছে একজন নির্ভরযোগ্য ক্যারিয়ার কাউন্সিলর হিসাবে ফেসবুক এবং ইউটিউবে তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তিনি প্রতিনিয়ত ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মকে সঠিক পেশা নির্বাচন, যুগোপযোগী দক্ষতা বৃদ্ধি এবং প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আত্মনির্ভরশীল হওয়ার দিক নির্দেশনা দিয়ে চলেছেন। বাংলাদেশ এবং ভারতে তার বিশাল ফলোয়ার গোষ্ঠী রয়েছে। কিন্তু তার আরও একটি পরিচয় হলো তিনি নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি এবং বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তার বিশ্লেষণ হাজির করেন তার দর্শকদের সামনে এবং বিস্তর মানুষ এ বিষয়ে তার প্রশংসা করে থাকেন। আরও বড় কথা হলো আমেরিকার রাজধানী ওয়াশিংটনে বসবাস এবং কাজ করার সুবাদে তার নেটওয়ার্কে আমেরিকার নীতি নির্ধারকরাও রয়েছেন। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মার্কিন লবিস্টদের সঙ্গে যোগাযোগের সুবাদে তিনি বাংলাদেশ বিষয়ে অনেক কথাই জানেন। যেমন তিনি মনে করেন যে দিল্লিতে বসে থাকা গোয়েন্দাদের দুর্নীতির কারণেই ভারত আগে থেকে জেনেও শেখ হাসিনা সরকারের পতনে কোনো ধরনের ভূমিকা রাখতে পারেনি। চলুন বিস্তারিত শুনি ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি, যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে তারেক রহমানের দহরম মহরম, বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হয়ে ওঠার অভিযোগ, বাংলাদেশে কি পরিণতি ঘটতে পারে অথবা বাংলাদেশের কি পরিণতি হতে পারে, সব বিষয়ে তিনি তার মতামত দিয়েছেন এই সাক্ষাৎকারে। ধন্যবাদ ডক্টর বিপ্লব পল যোগ দেওয়ার জন্য। আমি শুরুটা একদম জোরে সোরে শুরু করি যে এই মুহূর্তে আপনি বাংলাদেশ ভারত সম্পর্ককে কেমন দেখছেন, এ কারণে যে আপনি আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে তো আপনি ভিডিও প্রোগ্রাম করেনি, তার উপরে আপনি সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন দিল্লিতে আছেন, তাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন এবং সেটি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তাতে আপনি শেখ হাসিনার দোষ গুণ এবং শেখ হাসিনার রাজনীতি নিয়ে একটা তৃতীয় অবস্থান থেকে বা ভারতের অবস্থান থেকে, বা আপনি একজন ভারতের নাগরিক সেই হিসাবে আপনি একটা বিশ্লেষণ দিয়েছেন এবং সেটি খুব মানুষের দৃষ্টি কেড়েছে। এই মুহূর্তে শেখ হাসিনাকে কেন্দ্র করে আপনি ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন দেখছেন? আমি একটু দীর্ঘ প্রশ্ন করেছি আপনাকে, দুঃখিত। অনেকগুলো ডাইমেনশন আছে, একটা মানুষের অনেক রকম আইডেন্টিটি থাকে, রাইট? তো ধরুন আমার বড় হওয়া হচ্ছে করিমপুরে, যেটা বাংলাদেশ বর্ডার থেকে 5 কিলোমিটার। আসামে না, করিমপুর হচ্ছে নদিয়ায়, একদম নদিয়া মুর্শিদাবাদের বর্ডার। কারণ করিমপুর জেলা আসামেও আছে, সেই জন্য না না, করিমপুর এটা হচ্ছে নদিয়ার একদম নর্থ পোস্ট। আমার বাড়ির সামনেই ছিল মুর্শিদাবাদ। তো জায়গা তো ওটা 5 কিলোমিটার বর্ডার থেকে, বর্ডার বাংলাদেশে আমরা প্রতীক পাই, দেখতাম। ওখানকার মানুষকে যদি জিজ্ঞাসা করেন শেখ হাসিনাকে, আমি একটা ছোট্ট গল্প বলছি, তাহলে অনেক সময় কি হয়, বড় তত্ত্ব না দিয়ে যদি আমি কিছু গল্প বলি আপনারা বুঝতে সুবিধা হবে। অ্যানেকডোটাল হলে ভালোই হয়। হ্যাঁ, অ্যানেকডোটাল হলে ভালো হয়। আমি দুটো অ্যানেকডোটাল তো অবশ্যই দেবো, যেটা সাধারণ মানুষের পাস বুঝতে হবে। আমি এটা আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি, যখন শেখ হাসিনা প্রথম ক্ষমতায়, 20 বছর আগে, তারও আগে, শেখ হাসিনা ফার্স্ট টার্ম, যখন 91-তে খালেদা জিয়ার পর যখন যেবার জামাতের সাথে আওয়ামী লীগ ক্ষমতায়, তো তার কিছু বছর বাদে আমি কথা বলছি, বোধ হয় 2002-03 সালের। তো আমার কাকা ব্যবসার সাথে জড়িত ছিলেন, ওখানকার চাল ডালের ব্যবসা করেন বর্ডার এরিয়াতে। তো হঠাৎ করে বলে ব্যবসা খারাপ। কেন ব্যবসা খারাপ বলে? না, বাংলাদেশে তো চাল ডাল বা এইসব আমাদের ওখান থেকে প্রচুর বর্ডার স্মাগলিং হতো, বাংলাদেশের ডিম, চাল, পেঁয়াজ আমার বাড়ির সামনের দিকে। তো সেগুলো যাচ্ছে না। বলে কেন যাচ্ছে না? না, শেখের বেটি আসার পর থেকে বাংলাদেশের অবস্থা অনেক ভালো হয়ে গেছে, ওদের এখন উৎপাদন অনেক বেড়েছে। তো আপনি যদি বর্ডার টাউন গুলোতে যান না, ওরা বুঝতে পারে যে বেসিক্যালি যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের কতটা উন্নয়ন হয়েছে। কারণ কি, ওরা নিজেরা দেখছে যে যখনই শেখ হাসিনা ক্ষমতায় এসছে, তখন ভারত থেকে অ্যাকচুয়ালি বাংলাদেশে যাওয়া দ্রব্যের পরিমাণ কমে গেছে, বিকজ বাংলাদেশের উন্নয়ন হয়েছে। এবং ইন্টারেস্টিংলি, আপনি যদি ওই শহরের ছোট ছোট ব্যবসায়ীদের সাথে কথা বলেন, যারা বাংলাদেশের অ্যাকচুয়াল গ্রাউন্ড লেভেলের পাসটা বোঝে, তারাই বলবে যে বাংলাদেশে একসময় এখানে লেটস থিঙ্ক অ্যাবাউট 1980s, 1990s আমাদের বাড়ির সামনে চাল, ডাল, পেঁয়াজ সব যেত, ঠিক আছে?
তারপর আস্তে আস্তে আমরা দেখলাম যখন প্রথমবার শেখ হাসিনা ক্ষমতায় আসলো 5 বছরের জন্য, ফার্স্ট টাইম উই স সাম রিভার্সাল। আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের অবস্থা ভালো হচ্ছে, কারণ কি অত আর বাংলাদেশে লাগছে না, তার মানে দেশের আভ্যন্তরীণ উৎপাদন বাড়ছে, তার মানে দেশের ভালো হচ্ছে। তারপর আপনি যদি এই ইন্টারেস্টিং ব্যাপারটা বলি যে এই যে শেখ হাসিনার লাস্ট এই 15 বছর আপনি যদি সব ছোট ছোট শহরগুলোতে যান, বারাসাতে যান, মধ্যমগ্রাম যান, যেখানে অনেক হিন্দু অ্যাকচুয়ালি সেটেল করেছে। ইনফ্যাক্ট আমার সরি আমার গ্রামের বাড়িটাও আমার গ্রামের বাড়িটাও একটা বেসিক্যালি একজন বাংলাদেশ থেকে আসে হিন্দু কিনে নিয়েছিলেন। হঠাৎ দেখলাম যে বাংলাদেশ থেকে ইভেন যারা হিন্দুরা পর্যন্ত এসছে ওইসব জায়গাগুলোতে, তারাও যেহেতু পশ্চিমবঙ্গের অর্থনীতি খারাপ বিকজ অফ 50 years অফ ব্যাড রুল, তারাও মানে এটা ভাবা যায় না যে সাধারণত বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে এসছে, তারা বাড়িটা এখানে রেখেছে, কিন্তু আবার অনেকে বাংলাদেশে ফিরে গেছে বিকজ শেখ হাসিনা আমলে ব্যবসা অনেক ভালো হয়েছে, ঠিক আছে। এবং হিন্দুদের মধ্যে অনেকেই ব্যবসায়ী ফ্যামিলি ছিল, আমি তাদের সাথে অনেকের সাথে কথাও বলেছি। অ্যানেকডোটাল যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এই বর্ডার টাউন গুলো কিন্তু কুড সি যে বেসিক্যালি শেখ হাসিনার আমলে বাংলাদেশের কি উন্নতি হয়েছে, মানে চোখের সামনে দেখা যাচ্ছিল যে ইভেন যেগুলো সব হিন্দুরা ওদিক থেকে এসছে তাদের অনেকেই আবার ফিরে গেছে ব্যবসার জন্য, আর মুসলমানদের তো কথাই নেই, তো অনেকেই ফিরে গেছিল ব্যবসার জন্য। সো উই ক্যান ক্লিয়ারলি সি, আপনি যদি বারাসাত বসিরহাট থেকে শুরু করে করিমপুর এই বেল যেগুলো মানে বাংলাদেশের বর্ডারে, তাদের যদি জিজ্ঞাসা করেন তারা তো অবাক বিস্ময়ে চাকাবে, বলে শেখের বেটির আমলে এত উন্নয়ন হচ্ছিল, বাংলাদেশের কি মাথায় পোকা উঠে। সাধারণ মানুষ বোঝে না যে রাজনীতি কি হয়েছে, রাইট? তো তাদের কাছ থেকে আপনি একটা, তারা দেখে যে না শেখ হাসিনা আসলে বাংলাদেশে একটা বিশাল ভালো কিছু হচ্ছে। এবং শুধু তাই নয়, আমি আরো দুটো জিনিস বলি যে তাতে কিন্তু ভারতের প্রচুর ভালো হতো। এই জন্য আমাদের এখানে একটা ভিডিও আছে, আমি বর্ধমানের কতগুলো চাষি মানে আলু চাষিরা এবার দাম পায়নি, তো বেসিক্যালি আমি ভিডিও করছি এই ফেব্রুয়ারি থেকে আলুতে চাষে পুরো একদম চেয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম আলু চাষিদের একদম দাম পাচ্ছে না কেন, আলু চাষিকে জিজ্ঞেস বলে যে কি করে পাবে, লাস্ট 2 বছর ধরে তো বাংলাদেশে আলু যাচ্ছে না। পশ্চিমবঙ্গে যে এক্সেস আলু হতো তার একটা বড় অংশ বাংলাদেশে আসতো, তো লাভটা কি হচ্ছে, বাংলাদেশে আলু বা পেঁয়াজের আনাজের দামও বেশি হয়ে গেল, আর এবার ভারতবর্ষের দিকে চাষিরাও টাকা পাচ্ছে না। তো এইখানকার আপনি যদি ভারতের লোকজনের ভিউ পয়েন্ট থেকে দেখেন, বিপ্লব পালের ভিউ পয়েন্ট থেকে বলছি না, আগে প্রথমে আমি ভারতবর্ষের সাধারণ মানুষের ভিউ পয়েন্ট থেকে বলছি, তারা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছে যে শেখ হাসিনার আমলে বিপুল উন্নয়ন হয়েছে, যেটা অন্যদের সময় তারা একদম ফিল করেনি, কিন্তু তারা ফিল করবে, ফিল করা যায়। এইটা গেল একটা পার্সপেক্টিভ, আপনি যদি দেখতে চান এটা হচ্ছে সাধারণ মানুষের পার্সপেক্টিভ, যেখানে তারা দেখছে সাধারণ মানুষের বাংলাদেশের প্রচুর উন্নতি হয়েছে, এবং তাদেরকে সেটা কিন্তু কোনো নিউজ পেপার বা আপনার মতো ব্লগার বা কারোর দরকার হচ্ছে না, তারা একদম অন গ্রাউন্ড বুঝতে পারছে ব্যবসা থেকে। এবার আপনি যদি জিও পলিটিক্যাল আসেন, যেমন আমি ওয়াশিংটন ডিসির কাছাকাছি বসে আছি, যেখানে ধরুন আওয়ামী লীগই বলুন, জামাত বলুন, বিএনপি বলুন, এদের সবার লবিস্ট আছে লিস্টে, মানে ওয়াশিংটন করতে। সেই লবিস্টদের মধ্যে আমার নিজস্ব কানেকশন আছে, যে অনেক লবিস্টের সাথে আমি কাজ করি বলবো না, বাট আমার বন্ধু, আমার খোঁজ খবর থাকে বা এটাকে। তাদের ভিউ পয়েন্ট থেকে যেটা দেখবেন সেটা হচ্ছে একটা, হচ্ছে সেই রোমান সাম্রাজ্যের উপরে না, তারা ক্ষমতা নিয়ে যে খেয়ে হয়, সেটা একটা কিন্তু অন্য জগৎ, এটা পাওয়ার নিয়ে টানাটানি হচ্ছে, যে জামাত কি করে শেখ হাসিনাকে চক্রান্ত করার জন্য করেছিল তার একটা গল্প আছে, বা বিএনপি কি করে মিডল গ্রাউন্ডে অফকোর্স আওয়ামী লীগ সরকারকে লাস্ট 5 বছর ধরে সরানোর চেষ্টা করেছে, লবি করেছে করতেই পারে, লবি যেগুলো লবি করতে পারে ইউএসএতে, সেটা কিন্তু আরেকটা গল্প। সেটা কিন্তু আরেকটা গল্প যে কিভাবে বিএনপি সরকার ভারতের সাথে আমেরিকার সাথে লবি করে চেষ্টা করেছে, যদিও বলবো যে জামাত অনেক বেশি সাকসেসফুল হয়েছে। এই কারণে তার কারণে ছিল, কারণ জামাত ডেমোক্রেটিক পার্টির সময় ডেমোক্রেটিক পার্টির যে এই কারণে যে মানি টক্স, এটা জামাতের অনেক বেশি টাকা আছে, কারণ আমরা ক্যাথি ক্যাসিডি নামে, আপনার মনে আছে কিনা জানি না, আপনি আপনি লক্ষ্য করেছিলেন কিনা, প্রায় ধরুন 2013-14 সালে যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে বাংলাদেশে, তখন ক্যাথি ক্যাসিডি নামে একটি অর্গানাইজেশন, যারা ইউকে এবং ইউএসএ তে একটা মানে লবিস্ট ফার্ম, একই সঙ্গে একটা ল ফার্ম, তারা বিপুল অঙ্কের টাকা নিয়ে, মানে এই অঙ্কের টাকা আসলে আমরা চিন্তাও করতে পারি না, এত বড় অঙ্কের টাকা নিয়ে নেমেছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, এবং তারা থ্রু আউট 17 বছর ধরে বা 15 বছর ধরে কাজ সেটা করবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ডিস্টিংশন করা দরকার, শুধু টাকা নিয়ে নামলেই যে একটা সরকারের বিরুদ্ধে কিছু করা যায় তা কিন্তু নয়, তার জন্য সংগঠন লাগে। এখানে যদি বুঝতে হয় যে জামাত আওয়ামী বিরোধী চক্রান্ত কি করে সাকসেসফুল হলো 2024-এ, তাহলে আপনার 3টে জিনিস বুঝতে হবে। একটা, টাকা আছে, না থাকলে তো লবি করে এগুলো করতে পারবে, সেটাই যথেষ্ট নয়, তার সাথে আরো 2টো জিনিস যোগ হয়েছিল।
আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, এটা বুঝতে হবে যে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে লবি করলে তো স্টেট ডিপার্টমেন্ট সায় দেবে না, রাইট? তাদেরও একটা আমেরিকার আলটেরিয়ার মোটিভ থাকতে হবে। তো আলটেরিয়ার মোটিভটা আপনি যদি দেখেন, সেটা হচ্ছে এই যে ডেমোক্রেটিক গভর্নমেন্টটা ছিল, যেটা মানে আমাদের ট্রাম্পের আগে, সেই গভর্নমেন্টের মধ্যে একটা সলিড ইসলামিস্ট লবি ছিল, যারা কাশ্মীর ইস্যুতে এবং অনেক ইস্যুতেই, দেখুন, একটা ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী উইং আছে আর একটা প্রগ্রেসিভ ইসলামিস্ট উইং আছে। প্রগ্রেসিভ এবং ইসলামিস্টদের একটা যোগ আছে, এওসি বার্নি এদের একটা, মানে যেটাকে ডেমোক্রেটিক পার্টি বলে, তারা অ্যাকচুয়ালি কাশ্মীরের জন্য নরেন্দ্র মোদীর যথেষ্ট ঘনিষ্ঠ বিরোধী। তো সেই ফ্যাকশনাল উইংটার সাপোর্ট তারা পেয়েছে জামাত, সেই ফ্যাকশনাল উইংটার সাপোর্ট কিন্তু আবার বিএনপি পায়নি। কেন পেয়েছে? কারণ ওটা একটা আইডিওলজিক্যাল গ্রাউন্ড ছিল। থার্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, তাহলে কি দাঁড়ালো, কিন্তু এখানে আপনি ভারতের সাথে, একটা জিনিস মিস করছেন কিনা, ডক্টর ইউনূস এবং হিলারি ক্লিন্টনের সম্পর্ক তো খুবই খুবই ঘনিষ্ঠ, এবং না না, ওইখানটায় তো আপনি ভুল করছেন। যে বেসিক্যালি দেখুন, ডেমোক্রেটিক পার্টির একটা মিডল সেন্টিস্ট উইং আছে, তো নিঃসন্দেহে ক্লিন্টন হচ্ছে সেন্টিস্ট উইং এর লোক, এবং ইউনুসও সেন্টিস্ট উইং এর সাথে খুব ভালো সম্পর্ক ছিল ডেমোক্রেটিক পার্টি। সেটা তো হেল্প করেছে, সেটা ডেফিনেটলি হেল্প করেছে যে একটা ইউনিসকে তারা একটা অ্যাকসেপ্টেবল মুখ হিসেবে এনেছে। কিন্তু এইটা বুঝতে হবে যে মোবিলাইজেশনটা করতে গেলে আইডিওলজিক্যাল লোক দরকার, সেন্টিস্টটা কিন্তু মোবিলাইজ করে না, সেন্টিস্ট পলিটিক্স। এবার দেখুন, বিএনপি প্রায় 5 বছর কেন, প্রায় এখানে বোধহয় লাস্ট 10 বছর ধরে এখানে লবি করছে, ডিসিতে কিছু করতে পারেনি। কিন্তু জামাত যেই লবি করা স্ট্রং শুরু করলো, জামাতেরও লবি ছিল কিন্তু স্ট্রং যখন এই অ্যালায়েন্স গুলো, তাহলে জিনিসটা মুভ করলো কেন? লবি তো এরা সবসময় করে যাচ্ছে, তাহলে হঠাৎ করে 2024 কেন জিনিসটা হলো? এটা আপনাকে একটা লজিক্যালি বুঝতে হবে যে 10 বছর ধরে করছে। তার কারণটা হচ্ছে কি, সেই সময় ভারত আমেরিকার সম্পর্ক ভালো যাচ্ছে না। যদি আপনি দেখতে পারেন 2024 থেকে কেন ভালো যাচ্ছে না, অনেক ব্যাপার আছে। মানে বেসিক্যালি ইউক্রেনের যুদ্ধ শুরু হলো, ভারত রাশিয়ার তেল কেনা শুরু হলো, একটা খিচ তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, যেটা ট্রাম্প এসে আরো ম্যাগনিফাই। সুতরাং ভারতকে টাইট করতে গেলে বাংলাদেশকে দখল করা দরকার ছিল, বিকজ দ্য ফ্যাক্ট ইজ দ্যাট অবভিয়াসলি মানে ভারতকে সিকিউরিটি থ্রেট করার জন্য বাংলাদেশ এন্ড পাকিস্তান ইজ এ গ্রেট অ্যাপারেটাস, রাইট? পাকিস্তানের থেকে বাংলাদেশ মোর ডেঞ্জারাস অ্যাপারেটাস, পেটের মধ্যে বসে আছে। সেটা তো অবভিয়াস যে যদি আমি বার্গেন চিপ তৈরি করতে যাই তো আমি করবো। শুধু তাই নয়, সেই সময় চায়না অ্যাগ্রেসিভলি আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে এগোচ্ছে, কারণ আপনারা জানেন যে বার্মিজ একটা দ্বীপ ওরা চায়না সেখানে লিজে পেয়েছে। এবার আন্দামানে ভারত হচ্ছে আমেরিকার বন্ধু, কিন্তু ভারতের উপর ভরসা করতে পারছে না ভারত, রাশিয়ার দিকে না আমেরিকার দিকে। ফলে সেক্ষেত্রে সেন্ট মার্টিন আইল্যান্ড থেকে শুরু করে বাংলাদেশের যে যে নিয়েটা বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর দিস। অনেকগুলো ফ্যাক্টর এক করলে কি হলো, একদিকে যেমন লবি স্টেট চাপ আছে, অন্যদিকে জিও পলিটিক্স স্টার্টেড ফেভারিং, যে না এবার তাহলে আমেরিকা বাংলাদেশে মুভ করা উচিত, নাহলে বাংলাদেশে মুভ করতো না। তাহলে একদিকে দেখছেন জিও পলিটিক্স, আর একদিকে হচ্ছে জামাতের লবি। থার্ড একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে কেন এতদিন ধরে বিএনপি করতে পারেনি, কারণ বিএনপির কোনো নিজস্ব ক্যাডার বেস নেই, ওরা সব তোলাবাজ পার্টি, রাইট? সব এরা কেউ মাঠে নেমে প্রাণ দিতে পারার মতো লোক নয়, আপনিও জানেন, রাইট? তো মাঠে নেমে প্রাণ দিতে পারে, আন্দোলন করতে পারে, গুলি হবে, লোকে মারা যাবে, তারপর একটা বিদেশে খবর হবে, এই আন্দোলন করার ক্ষমতা কিন্তু একমাত্র গ্রাসরুট লেভেলে জামাতেরই ছিল। তো আমার কাছে যেটুকু খবর আছে যে বেসিক্যালি এই যখন দেখা গেল যে জিও পলিটিক্সটা আমেরিকার ফেভারে নিয়ে আসতে গেলে এটা করতে হবে, ভারতকে চাপ দিতে হবে, তখন অবভিয়াসলি জামাতের পক্ষে এখানকার স্টেট ডিপার্টমেন্ট বেড ধরেছে। কারণ কি, তারা মাঠে নেমে গুলি খাওয়ার মতো সাহস আছে, মাঠে নেমে গুলি খেলে এই ধরনের জিনিসগুলো ফ্লেয়ার করবে, হাসিনাকে স্বৈরাচারী বলে প্রমাণ করা ইজি হবে, উইচ ইজ ভেরি ভেরি ফানি। আর তারপর অবভিয়াসলি একটা কিছু করার, মানে একটা দেশকে একটা ডিস্টেবিলাইজ করাটা অনেক ইজি হবে। তো ওই জামাতের এবং ইসলামীদের হার্ডকোর ক্যাডার বাহিনীর কন্ট্রিবিউশনটা কিন্তু এর সাথে না যোগ করলে আপনার ইকুয়েশনটা কমপ্লিট হয় না। একটা মোটিভ থাকতে পারে, কিন্তু গ্রাউন্ডে লোকও থাকা দরকার যারা প্রাণ দিতে প্রস্তুত কোনো একটা আইডিওলজির কারণে, সেটা ভালো খারাপ। এই তিনটে মিলিয়ে এইটা হলো। এই ইকুয়েশনে দিল্লির ভূমিকাটা কি ছিল, দিল্লির অবস্থানটা কি ছিল, দিল্লি কি করে দিল্লির গেছে? অবস্থানটা ছিল হচ্ছে পুরো ইনএফিশিয়েন্ট, অকর্মণ্য লোক হিসেবে। দ্যাট ইজ মাই অ্যাসেসমেন্ট। তার কারণটা হচ্ছে যে দেখুন, স্বীকার করে লাভ নেই, ভারতবর্ষেও তো ওই বাংলাদেশের তো তাদের তো সম্পর্ক এত ভালো, এত তারা ইন্টেলিজেন্স পাচ্ছে বাংলাদেশ থেকে সবসময়, তাহলে এই ইন্টেলিজেন্সটা মিস করলো কি করে যে জামাত এখানে এত অ্যাক্টিভ হয়ে গেছে ভেতরে ভেতরে, রাইট? ওকে মিস করেনি। আমি আপনাকে এটা বলতে পারি যে ঢাকার হাই কমিশন থেকে এবং এ থেকে দিল্লিকে বারবার করে সতর্ক করা হয়েছে লাস্ট 1.5 বছর ধরে। শেখ হাসিনাকেও সতর্ক করা হয়েছে, সেটা শেখ হাসিনাও জানে, রাইট, যে এই ঘটনা ঘটতে চলেছে। কিন্তু তার সলিউশনে ছিল, কিন্তু দিল্লি বেসিক্যালি ইগনোর করেছিল। কেন ইগনোর করেছিল সেটাও জানা দরকার, কারণ ঢাকা দিল্লি সম্পর্কে এমন একটা সম্পর্ক তৈরি হয় যেখানে এই সম্পর্ককে ভাঙিয়ে দিল্লিতে বেশ কিছু লোকের ভালো ইনকাম হচ্ছিল, সোজা কথা।
এবার যে যে রেকমেন্ডেশন গুলো গেছিল এই সিচুয়েশনকে রেকটিফাই করার জন্য, সো ওয়ান অফ দ্য রেকমেন্ডেশন ওয়াজ দ্যাট যে না ঠিক আছে একটা ইউরোপিয়ান ইউনিয়ন বা নিরপেক্ষ ইয়ের ভিত্তিতে করে একটা অবাধ নির্বাচন দেওয়া হোক, কারণ অবাধ নির্বাচনটা সত্যি দাবি ছিল, এরকম কিছু দাবি ছিল। সেগুলোকে পুরোপুরি দিল্লি ইগনোর করে, কারণ এই সম্পর্ক ওয়াজ পেইং অফ দ্য ভ্যালি। তো দিল্লির দুর্নীতির জন্য তারা এই ভারতের ইন্টেলিজেন্স অফিসারদের ইনপুট তারা শুনতে চাননি, এটা যেটুকু আমার কাছে যেটুকু খবর আছে। ফলে দেখুন, একটা প্রধানমন্ত্রী বা যায় তারা তো ইন্টেলিজেন্স ইনপুট পান ইন্টেলিজেন্স অফিসারদের কাছ থেকে, কারণ সেটা যদি কেউ নিজেদের স্বার্থের জন্য চেপে দেয় তাহলে কি করে হবে। ফলে যখন এই ঘটনাটা ঘটে তখন দেখবেন দিল্লি পুরো অবাক যে কি করে ঘটে গেল আমাদের চোখের সামনে এরকম এত বড় ঘটনা। হ্যাঁ, দিল্লি হতচকিত হয়ে গেছিল, আমরা দেখতেই পাচ্ছিলাম। এবং শেখ হ্যাঁ, হাসিনাকে বাঁচানো ছাড়া, ওই মুহূর্তে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া দিল্লির হাতে আর কোনো অপশন ছিল না। রাইট, লং টার্ম কিছু প্ল্যানিং করেনি। দেখবেন আমি ওই সময় যে লেখাগুলো লিখেছিলাম, আমি একটা জিনিস বলেছিলাম যে যে কোনো জিওপলিটিক্স কিন্তু এক দুদিনের গেম নয়। জিওপলিটিক্স আপনি রিয়াক্টিভ, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পর, মানে চোর পালালে বুদ্ধি পারে, আপনি যদি এইভাবে রিয়াক্ট করেন ইউ উইল নেভার বি সাকসেসফুল, যেটা ভারতের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু যেমন ধরুন এই যে ডোনাল্ড ট্রাম্প একটা ইরাটিক লোক, সবাই জানে, যা খুশি যখন সিদ্ধান্ত নেবে, আর তার জন্য কি ভারতের অর্থনীতি ছাড়খার হয়ে গেছে, ভারতের অর্থনীতির অবস্থা বেশ বাজে, এবং তার কারণ ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে যে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে এই ধরনের অর্থনীতি ছাড়খার হয়ে যেতে পারে, তার জন্য যে একটা লং টার্ম 10 বছর 15 বছরের দীর্ঘমেয়াদী প্ল্যান নেওয়া দরকার। অ্যান্ড সেম থিং উইথ বাংলাদেশ, যে বাংলাদেশে যে সরকারি আসুক না কেন তার রেসপেক্টে ভারতের 5 বছর 10 বছর 15 বছরের কি প্ল্যান এই যে থাকা দরকার। এটা না একটা গণতান্ত্রিক দেশের পক্ষে সত্যি খুব টাফ। যেমন ধরুন আপনি যদি আমেরিকার দিকেও তাকান, সেটা একই ব্যাপার, ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি আসলে তাদের বিদেশ নীতি পুরো এদিক ওদিক হয়ে যাচ্ছে, কেন কিছু করা হচ্ছে না। ভারতে তাও সুবিধা, যে ঠিক আছে যে বিজেপি অন্তত নেক্সট 15 বছর আছে, তো একটা বিদেশ নীতির একটা অভিমুখ আছে, কিন্তু তাদের পক্ষেও তো 15 বছর প্ল্যান করা মুশকিল হয়ে যাচ্ছে। জিও পলিটিক্স আপনি একদিনে প্ল্যান করে করতে পারবেন না, একটা 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 কতগুলো চুক্তি দরকার, তার চুক্তিগুলো অনুযায়ী কাজ করা দরকার, সেটা লোকে দেখবে। আমি একটা গুড এক্সাম্পল দিচ্ছি চেচেন রিপাবলিক থেকে। ধরুন চেচেন রিপাবলিক রাশিয়ার মধ্যে বসেছিল। কেন চেচেন রিপাবলিকের কথা আসছে, বিকজ চেচেন রিপাবলিক বিকাম থ্রেট টু রাশিয়ান সিকিউরিটি। আমার মনে আছে কিনা জানি না, একদম এই আমাদের এই শতাব্দীর প্রথম দিকে রাশিয়ার সিনেমা হলে সবচেয়ে বড় জঙ্গি আনা হয়েছিল চেচেন টেরোরিস্টদের দিয়ে, 500 লোক মারা গেছিল বলশয় থিয়েটারে। হ্যাঁ, পথর থিয়েটারে। আচ্ছা, এবার আমরা কি দেখলাম এই ইউনিশ সরকারের আমলে, যে লাস্ট 2 বছরে, আমি তো মুর্শিদাবাদ বেল্টের ওইখানকার ছিল, ওখানকার, এবং আপনি জানেন হয়তো যে এই তৃণমূল সরকারকে বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে প্রচুর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কাজ করছিল, অ্যাকচুয়ালি প্রচুর টাকা আসছিল এই তৃণমূল বাংলাদেশের সম্পর্কের এবং একটা জন্য। জঙ্গি ঘটনাটা কি কানেকশন হচ্ছে তৈরি তাহলে? হয়েছিল। বিপ্লব, আপনি যদি এটা একটু অ্যাড্রেস করেন, একটা বড় ধরনের জঙ্গি কানেকশন তৈরি হয়েছিল। বাংলাদেশ থেকে হ্যাঁ, তো হবেই। জামায়াতের সঙ্গে মমতার সম্পর্ক নিয়ে এবং তার প্রশাসনের সম্পর্ক নিয়ে তো মানে খোলা আলোচনা হয়েছে। না না, সেটা তো খুব স্বাভাবিক। তার কারণটা হচ্ছে এই যে বেসিক্যালি দেখুন, অ্যাকচুয়ালি তো একটা বাংলাদেশের লোক যদি মুর্শিদাবাদে এসে বসে যদি কেউ পঞ্চায়েত প্রধান হয়ে যায়, এগুলো তো ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গের অনেক পঞ্চায়েত প্রধান যারা মুসলমান প্রধান এলাকায়, তাদের অ্যাকচুয়ালি তাদের দেখা যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট আছে। ভাবুন, এখানে তারা পলিটিক্যাল পজিশন হোল্ড করছে, তাদের বাংলাদেশ পাসপোর্ট আছে, এবং এটা একটা দুটো নয়, অনেকগুলো ঘটনা, বোধহয় 60খানার মতো এরকম লোক পাওয়া গেছে। ঠিক আছে, তো ওভারঅল বোঝা তো খুব মুশকিল কে কোন দেশের না। তো ওখানকার থেকে আপনি এটা করতে পারবেন না। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, এই ইজিনেসটাকে কাজে লাগিয়ে যেটা হয়, এক তো এরা প্রচুর দেখুন, পুরো সম্পর্কের ভিত্তি আপনারা ভাবেন আদর্শ, কিন্তু আমি ভাবি টাকা টাকা আগে। এই টাকার অ্যাঙ্গেলটা আপনাকে বার করতে হবে। টাকার অ্যাঙ্গেলটা এরকম যে তৃণমূল ছিল তোলার পায়, সেই আজকে যেদের জাহাঙ্গীরই বলুন বা ভাইপোই বলুন, অভিষেক বলুন, সবারই টাকা তুলেছে প্রচুর টাকায়। কিন্তু আইডিওলজিক্যাল লোক তৃণমূল তা নয়, টাকা তুলেছে। আর টাকা তুলে টাকা সরাতে হচ্ছে দুবাইদের থ্রু দিয়ে। সেই জন্য বাংলাদেশের জামাতি নেটওয়ার্ক হচ্ছে টাকা সরানোর জন্য আইডিয়াল, সেটাকে ইউজ করেছে। ফলে মেইন আমি বলবো যে আমি এই বাংলাদেশের জামাতের সাথে পশ্চিমবঙ্গের তৃণমূলের সম্পর্কটা তৈরি হয় কিন্তু টাকার জন্য, যে টাকাটা কি করে পাচার করা যায় দুবাই। কারণ বাংলাদেশ হচ্ছে, যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এবং দুবাই টাকা পাচার করা ইন্ডিয়ার থেকে সহজ কম্পারেটিভলি, বিকজ লজ সেটা করেছে প্রথমত। সেকেন্ডলি, এই সম্পর্কটা করতে গিয়ে যেটা হচ্ছে যে লোকাল মাসলম্যানের সাপ্লাই দেওয়া দরকার। ধরুন আপনাকে ভোটে জিততে লোকাল গুন্ডা মস্তান যা দরকার। এইবার কি হয়, ভোটের সময় সবসময় বাংলাদেশ থেকে স্ট্রংম্যান আনা, এদিক থেকে মানে গুন্ডামি করে যাতে ওদিকে চলে যেতে পারে, এখানে মোহাম্মদি করলে এখানে পুলিশ না খুঁজে পায়, সেটা তো ছিলই। এইভাবে অস্ত্রের সাপ্লাই, অনেক ব্যাপার আছে। তো বেসিক্যালি
একটা সিম্বায়োসিস রিলেশনশিপ তৈরি হয় তৃণমূলের সাথে বাংলাদেশের ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলো, এবং তৃণমূলের গ্রাসরুট লেভেলের অনেক নেতা নেত্রী অ্যাকচুয়ালি বাংলাদেশের ওবিয়াসলি টেরর নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল, যেটা তো পরবর্তীকালে আমাদের যে এনআইএ অর্থাৎ ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, সারদা কাণ্ডেও তো প্রমাণিত হয়েছিল। আলাদা কেন, যত চিটফান্ড হচ্ছে সব চিটফান্ডের যে টাকার একটা, দেখুন কি হচ্ছে, ভারত বা বাংলাদেশের প্রবলেম একটাই, টাকা করার পর সেই টাকাটাকে লুকাতে হবে। কারণ দেশে থাকলে তো মুশকিল। আপনার আজকে কি হচ্ছে, এটা আওয়ামী লীগেও ফেস করেছে, এটা আপনার যেসব নেতা নেত্রীদেরকে কাজে লাগিয়ে একটা ব্যবসায়িক টাকা তৈরি করলো, তারা একটা পলিটিক্যাল পার্টি ক্লোজ, এবার সেই পলিটিক্যাল পার্টিটা উল্টে গেলে তো তার টাকা রাখার কোনো ইয়ে থাকবে না। ফলে বাংলাদেশ বলুন, পশ্চিমবঙ্গ বলুন, ভারত বলুন, সবাই হচ্ছে কি যে একটা কোনো পলিটিক্যাল পার্টির দাক্ষিণ্যে টাকা করার পর সেই টাকাটা তারা সেফ হেভেন হিসেবে দুবাইয়ের প্রপার্টিতে বা সিঙ্গাপুরে ইনভেস্ট করে, সবাই করে। এবার সেই টাকাটা সরাতে গেলে এদের একে অপরের সাহায্য ভীষণ দরকার ছিল, যেহেতু বাংলাদেশের ওই নেটওয়ার্কটা ছিল। ফলে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা উপর থেকে আদর্শ বা অনেক কিছু করলেও তলার যে নেটওয়ার্কটা সেটা কিন্তু টাকাই চলে, সেটা টাকা ছাড়া কিচ্ছু হয় না। সেই জায়গাটার থেকে ভিত্তি করে একটা বিশাল বড় টেররিস্ট থ্রেট তৈরি হয়ে গেল, যেটা আমরা দেখছি এখন। আপনি অনেক টিভিতেও নিউজ দেখবেন যে যেহেতু বাংলাদেশ এবং ভারতের এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের অনেক জায়গায় ওপেন বর্ডার আছে, কারণ আমাদের করিমপুরের বর্ডার ওই জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া আছে ঠিকই, কিন্তু পাশে ইছামতি নদী, অনেক জায়গায় বেড়া নেই, শুধু নদী হচ্ছে আপনার একটা নদী দিয়ে সেপারেট হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ। তো সেই নদীগুলো দিয়ে তো আগে শুধু স্মাগলিং হতো, পরবর্তীকালে যেটা হলো যে টাকা স্মাগল হওয়া শুরু হলো এদিক থেকে ওদিকে, তারপর যেটা শুরু হচ্ছে মানে এবং কারণ কি, যখন শেখ হাসিনা এসে বিজনেসটাকে নর্মালাইজ করে দিল যে ভারত অনায়াসেই বাংলাদেশের চাল ডাল পাঠাতে পারছে, তাতে বাংলাদেশ ভারতের ভালো হচ্ছে, এবার কি হলো, ওই স্মাগলিং নেটওয়ার্কটা দিয়ে বোমা বন্দুক বারুদ টাকা এইসব আসা শুরু হয়, মানে রোগ আইটেমস শুরু হলো। রোগ আইটেম আসা শুরু হয়। আমি খুব ক্রুড ভাষায় কথা বলছি, এখানে এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে বিপ্লব পল, যে ধরুন যে শেখ হাসিনা দীর্ঘদিন মানে ভারত মানে বাংলাদেশ শাসন করেছেন, এবং ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা আসলে একটা দেয়া নেয়ার সম্পর্ক। দেয়া নেয়ার সম্পর্ক এটাই যে শেখ হাসিনা ভারতকে নিশ্চয়তা দিয়েছেন যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশ বা তৃতীয় কোনো দেশ ভারতের বিরুদ্ধে কোনো তৎপরতা চালাতে পারবে না। যে কারণে ভারতের নিরাপত্তার কারণে বা বাংলাদেশের কারণে যে নিরাপত্তার সংকট তৈরি হয়, তাতে যে পরিমাণ অর্থ ব্যয় হতো তার চাইতে ধরুন অনেক কম আয় হতো বাণিজ্যের ক্ষেত্রে, মানে দুই দেশের মধ্যে বাণিজ্যে। সুতরাং এই যে ডেফিসিট বা দুই নিরাপত্তা এবং বাণিজ্যের মধ্যে ডেফিসিট, এটাও কি মানে সম্পর্কের কোনো রকমের ইকুয়েশনে প্রভাব ফেলে কিনা, আপনি সেই ব্যাপারটা? না, সে তো অবশ্যই ফেলে। দেখুন, শেখ হাসিনা চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গের নিরাপত্তা তথা নর্থ ইস্টের নিরাপত্তা যেভাবে ধাক্কা খেয়েছে, এটা তো আমরা নিজেদের হাতে দেখেছি। ধরুন, এই ইউনুসের আমলে যে কটা এই ফর এক্সাম্পল যেটা নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, যে কাশ্মীরে যে টেররিস্ট অ্যাটাক, সেটার পেছনে তো বাংলাদেশ থেকে ওরা লঞ্চ করেছিল, টাকা পয়সা এসেছিল তো বাংলাদেশ থেকে, রাইট? তো আমরা যেটা দেখতে পেলাম কি, যে লাস্ট 2 বছরে ভারতে যত বড় বড় টেররিস্ট অ্যাটাক হয়েছে পাকিস্তান থেকে হয়েছে, কিন্তু লঞ্চ প্যাড হিসেবে বাংলাদেশকে ইউজ করেছে, রাইট? ইজ দ্য প্রুভেন ফ্যাক্ট এখন। এবং মুর্শিদাবাদ মালদার এই এরিয়ার ওই চোরাচালানকারী আমি আসছিলাম, যে নেটওয়ার্ক হ্যাজ বিন ভেরি শর্ট, কারণ ওখান দিয়ে টাকা পাচার হয়, ওখান দিয়ে অস্ত্র পাচার হয়, ওখান দিয়ে লোক পাচার হয়, কারণ পাকিস্তান বর্ডার কিন্তু অনেক কম্পারেটিভলি সিল্ড অ্যান্ড সিকিউরড কম্পেয়ার টু বাংলাদেশ বর্ডার, ইনফিল্ট্রেশন অনেক ইজি। তো এইটা বুঝতে হতো, কোনো ইকুয়েশনের দরকার নেই, এটা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পর অ্যাকচুয়ালি কি অনেক সময় হাত থাকতে, আপনি বলেন হাত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো শেখ হাসিনা কি দিয়েছে তার থেকে বেটার হচ্ছে শেখ হাসিনা যখন নেই তখন ভারত কি হারিয়ে যেত চোখের সামনে দেখা যাচ্ছে, ইট বিকাম এ টোটাল টেররিস্ট নেটওয়ার্ক থ্রেট। এবং সেটা তো সে ইউনুসের সরকারের সাথে সেই সম্পর্ক ভারতের ছিল না, যাকে জানিয়ে আপনি বলতে পারবেন যে এই জিনিসটা হচ্ছে। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যদি আমি বাংলাদেশের ভিউ পয়েন্ট থেকে দেখি, সেটা হচ্ছে এই যে আমি এই মানে দেখুন, নিরাপত্তার কোনো ভ্যালুয়েশন হয় না, কারণ একটা নিরাপত্তার ফলে একটা মানুষকে কি আপনি 1 কোটি টাকা না 1000 কোটি টাকা দিয়ে দেবেন, আপনি পারবেন না, রাইট? একটা একটা যে কাশ্মীরের যে একটা নিরাপত্তা অ্যাটাক হলো, তার জন্য ভারত পাকিস্তান যুদ্ধ পর্যন্ত লেগে গেল, এটা কি আপনি টাকা দিয়ে মেজার করতে পারবেন? টাকা দিয়ে মেজার করতে পারবেন, ইটস ইজ অ্যান ইনফাইনাইট ভ্যালুয়েবল থিং। শেখ হাসিনা ভারতকে যেটা দিয়েছেন সেটা ইনফাইনাইটলি ভ্যালুয়েবল, ওটার আপনি টাকা দিয়ে আপনি করতে পারবেন না, ইটস রং টু সে দ্যাট যে আমার নিরাপত্তা কস্ট বাড়ছে বলে। কিন্তু
সেটা তো ভারত বুঝে বুঝে এখন যেটা হয় চোর পালালে বুদ্ধি বাড়ার মতো না, এখন যে ব্যাপারটা হয়ে গেছে, এবার 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 ভারত চাইছে বরাবর ভাবে যে না, তাহলে আবার আগের দিনগুলোর মতো সুসম্পর্ক ফিরে আসুক। এবং আপনি দেখুন যে শেখ হাসিনা কিন্তু ভারতের সাথে প্রত্যেকটা বাণিজ্য চুক্তিতে, যেটা শেখ হাসিনার বিরোধীরা রটিয়েছিল যে তারা বাংলাদেশকে বেচে দিয়েছে, বাংলাদেশ হ্যাজ বিন আনফেভার্ড, সেটা কখনো না। শেখ হাসিনা বা ভারতের সাথে বাংলাদেশের যে কটা চুক্তি হয়েছে, আমি কিন্তু সেই সময়ও দু একবার লিখেছিলাম, তাহলে আমার তো মাথা ব্যথা না, যাদের মাথা ব্যথা তারাই লিখছেন। এবং আমি আসবো এই প্রসঙ্গে, আই ক্রিটিসাইজ আওয়ামী লীগ ফর দ্যাট, যে প্রতিটা চুক্তিতে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ রক্ষা করেছিলেন। এটা ওয়েল প্রুভেন বিয়ন্ড ফ্যাক্ট। ইভেন আদানির সাথে চুক্তি তো বাংলাদেশের সাথে স্বার্থ, মানে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চুক্তি হয়েছে, কোথাও তিনি কোনো বাংলাদেশের যে জন্য খারাপ কারণে কিছু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা এখন তারেক রহমানের সরকার কেউই তো বাতিল করতে পারেনি কিছু সেগুলো। করতে পারেনি, রাইট? কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলছি, এই জিনিসটা কিন্তু দেখবেন, আমি ফেসবুকে দু তিনবার লিখেছি, আজ থেকে না, আজ থেকে 5 যখন আমি দেখতাম যে বাংলাদেশের সোকল বুদ্ধিজীবীরা, দেখুন একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাঙালিদের আইকিউ 20 নিচ্ছে, এবং বাঙালি বুদ্ধিজীবীদের, মানে আমি যেটা বলি না, বাঙালি কমন মানুষের আইকিউ 20 নিচ্ছে আর বুদ্ধিজীবীদের আইকিউ 10 নিচ্ছে, ঠিক আছে? এইবার তারা এইসব চুক্তিগুলো না ভালো করে করে শেখ হাসিনার বিরুদ্ধে প্রপোগান্ডা চালাচ্ছে আজকে থেকে না, কিন্তু 24 সাল থেকে তো নয়, প্রপোগান্ডা তো চালাচ্ছে 2016-17 সাল থেকে, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে, আপনাদের আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা তখন কোথায় ছিল? তারা কেন শেখ হাসিনাকে ডিপেন্ড করতে ইয়ে করে উঠে আসেনি? কারণ চুক্তিগুলোর নীতি তো জানতো। এটাও আপনাকে একজন আওয়ামী লীগের হিসেবে স্বীকার করতে হবে, সেই সময় শেখ হাসিনা যে ভুল চুক্তি করছে না, তাতে বাংলাদেশের স্বার্থ থাকছে এবং বাংলাদেশের ভালো হচ্ছে, এটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছিলাম। আমি একটা দুটো লিখলাম, তারপর দেখলাম যে যাদের নিজেদের গরজ নিয়ে আমার লিখে কি হবে, রাইট? আমি আপনাকে হাসির কথা বলছি, বাট দ্যাট ওয়াজ দ্য কেস। এটা কেন হলো, এটা আপনার প্রশ্ন করা উচিত, আপনাদের নিজেদের একটু আত্মসমালোচনা করা উচিত। হয়েছে, তার কারণটা হচ্ছে এই যে তখন আওয়ামী লীগে, আপনি অস্বীকার করতে পারবেন না, সবাই শেখ হাসিনাকে ভাঙিয়ে নিজেদের ইনকাম করতে ব্যস্ত। এই না, যে এটা রং বলুন, ন্যারেটিভের, একটি একটি সরকার যখন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তখন তো এরকম একটি স্বার্থ মানে গোষ্ঠী তৈরি হয়ে যায়, এটা সে অস্বীকার করার। এবং এবং শেখ হাসিনা নিজেও বলেছেন, আমি আবার মানে আমি কারেন্ট ইয়েতে ফেরত আসি কারণ আমাদের দীর্ঘ হয়ে যাবে। সেটা হচ্ছে ধরুন, এই যে ভারতের সাথে একটা দেয়া নেয়া এবং সমানে সমানে একটা মানে আলোচনা এবং চুক্তি, এবং তারপরেও ভারতকে এই নিশ্চয়তা দেওয়া যে বাংলাদেশের কারণে তার কোনো ক্ষতি হবে না। গত 2 বছরে আমরা দেখেছি যে ইতোমধ্যে চায়না ভারতের একটা অংশ দখল করে নিয়েছে বলে খবর বেরিয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে। পাকিস্তান বাংলাদেশে এসে বিরাট বড় ধরনের ঘাঁটি গেড়েছে এবং ভারত বিরোধী তৎপরতা চালাচ্ছে, একটা ইস্টার্ন ফ্রন্ট খুলেছে। আপনার কি মনে হয় যে এই যে শেখ হাসিনার কাছ থেকে ভারত যা পেয়েছে তার স্বীকৃতি স্বরূপ তার প্রতি রাজনৈতিক এবং নৈতিক অবস্থান ভারতের সকল রাজনৈতিক দল কি নিতে পারছে, এখন নিচ্ছে? দেখুন, শেখ হাসিনা ভারতে থাকা, শেখ হাসিনাকে প্রোটেকশন দেয়া, তার পার্সোনাল ওয়েলবিং, এগুলো নিয়ে ভারতের কোনো দ্বিমত নেই। আপনি যদি দেখেন ভারতের কংগ্রেস পার্টি হোক, বিজেপি পার্টি হোক, শেখ হাসিনা সেখানে কিন্তু লুটাইন যেখানে বাংলাতে থাকেন, সেটা একদম দিল্লির সবচেয়ে পশ এরিয়া, সবচেয়ে হাই সিকিউরিটি লেভেল তাকে দেওয়া হয়েছে, রাইট? বা ভারত রাষ্ট্র হিসেবে পার্সোনালি শেখ হাসিনার জন্য যতটা করা সেটা কিন্তু করেছে, কেউ অস্বীকার করবে না, সেটা বরাবরই করেছে, আজকের না, সেটা যখন ইন্দিরা গান্ধী ছিলেন, যখন উনি মানে বেসিক্যালি তার বাবাকে আলেন, তখনও করেছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে সেইটা একটা জিনিস, যে শেখ হাসিনাকে পার্সোনাল প্রোটেকশন দেয় একটা জিনিস, আর একটা হচ্ছে যে আওয়ামী লীগ যে অত্যাচারের শিকার হলো, এত যে আওয়ামী লীগের নেতা কর্মীরা মারা গেল, নেতা কর্মী, এবং বাংলাদেশের যে গণতন্ত্রকে ধ্বংস করে বলা হচ্ছে গণতন্ত্র এস্টাবলিশ করতে, কখন হয়? বাংলাদেশের সবচেয়ে একটা বড় পার্টি, জনপ্রিয় পার্টিকে ব্যান করে কখন বাংলাদেশের গণতন্ত্র সম্ভব? পসিবলি না, রাইট? তো সেই সব দিকগুলোতে ভারতের যে কড়া অবস্থান নেওয়া উচিত ছিল, সেটা ভারত নিতে পারেনি, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং কেন নিতে পারেনি আপনি যদি বলেন, কারণ ভারত পুরো ঘটনাতে এখনো, আমার ধারণা, দেখুন, রিকভার ফ্রম দ্য শক, কি করা উচিত বাংলাদেশ নিয়ে নিজেদেরও যে খুব একটা ক্লিয়ার কাট আইডিয়া আমি দেখেছি তা নয়, বিকজ দে গট টোটালি শ্যাটার্ড, যে আমরা কি ভাবলাম আর কি করবো। তো যার জন্য কি হচ্ছে, ভারত আমার ধারণা অনেক বেশি এখন সন্দর্পণে, মানে অনেক সতর্ক হয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। কারণ একবার হাত পুড়ে গেলে আপনি না আগুনের দিকে হাত বাড়ানোর আগে একটু ভাববেন, এটা হয়ে গেছে আমার নিজের ব্যক্তিগত মত। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এই ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারতেরও যেমন হেডেক, বাংলাদেশেরও হেডেক, কারণ দুটো দেশ, বাংলাদেশ তো ভারতের উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট,
এবং বাংলাদেশে আজকে যদি চাইনিজ ইনকারশন বেশি হওয়া শুরু হয়, পাকিস্তানি ইনকারশন বেশি হওয়া শুরু হয়, যদি আসে, তো শুধু ন্যাচারালি ভারতীয় শুধু কি ইন্টেলিজেন্স চাইনিজ সেখানে এবং সক্রিয়। চাইনিজ আর পাকিস্তানি তা তো নয়। ব্যাপারটা তো ধরুন গত 2-2.5 বছর ধরে এই যে সেভেন সিস্টারকে আলাদা করে ফেলে দেওয়া হবে, ডক্টর ইউনূস চায়নায় গিয়ে মানে বলে আসলেন যে ভারতের সেভেন সিস্টার নিরাপদ নয়। আপনার মনে আছে কিনা জানি না, যখন দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক সুহাসিনী হায়দার ডক্টর ইউনূসকে প্যারিসে বসে, উনি তখনও বাংলাদেশে পৌঁছননি, 5ই আগস্টের আগের দিন একটা সাক্ষাৎকার নিলেন। উনি তখন খুব স্পষ্ট ভাষায়, খুব কোনো দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে ভারত যদি মনে করে যে বাংলাদেশকে অস্থির রেখে তার সেভেন সিস্টার বাঁচাতে পারবে, তাহলে ভারত ভুল করছে। এবং উনি খুব হুমকির মতো কথা বললেন। ভারতের জনগণ বা নীতি নির্ধারকরা আরো প্রকাশ্যে স্বীকার করা উচিত কিনা যে এই পূর্বাঞ্চলের, বিশেষ করে এই সেভেন সিস্টারের নিরাপত্তা পরিস্থিতি আসলে যে যতটা উন্নীত হয়েছিল, যতটা থ্রেট লেভেল কমে গেছিল, ঠিক তার চাইতে বেশি এবং কয়েক গুণ বেশি এই মুহূর্তে তৈরি হয়েছে। না দেখুন, ভারতের চোখে, ভারতের সরকারের চোখে, ভারতীয়দের চোখে ইউনূস সরকার ভিলেন ছিল। এবং সেটা ওই ওই ইন্টারভিউটা আমিও দেখেছিলাম, সেটা শুধু ওই ইন্টারভিউর জন্য নয়। এরপর দীপু দাসের হত্যা থেকে দেখুন, একটা জিনিস খেয়াল করতে হবে, ইভেন্ট তো অনেক কিছুই ঘটে। এবং সেভেন সিস্টার ভারতের জন্য কতটা নিরাপত্তা হুমকি, সেটা হয়তো ভারতবর্ষের 3 থেকে 5% মানুষ বুঝবে, যারা পড়াশোনা করে, জিও পলিটিক্স করে। কিন্তু যেটা ভারতের 100% মানুষ বুঝেছে, সেটা ছিল দীপু দাসের নৃশংস হত্যা। যে বেসিক্যালি যে অনেকগুলো জিনিস, একটা তো হচ্ছে যে হিন্দুদের বিরুদ্ধে অবস্থান, সেকেন্ড যে বাংলাদেশের ল চিন্ময় অ্যান্ড কৃষ্ণ অর্ডার। দাসকে অন্যায় হ্যাঁ, ভাবে। চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটাও দেখলো যে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। তো ন্যাচারালি ওই ঘটনাগুলো কিন্তু 95% লোককে এফেক্ট করেছে, রাদার দ্যান একটা ইন্টেলেকচুয়াল জিনিস। যে কারণটা, আমি আপনি ইন্টেলেকচুয়াল, আমরা 5%-এর মধ্যে পড়ি। আমাদের থেকে আমি ভারত বা বাংলাদেশকে, আপনাকে দিয়ে আমি বাংলাদেশকে মেজার করতে যাবো না, উই আর লাইক এক্সেপশনাল 5%। আমাকে 95%-এর কেসটা দেখতে হবে, যেটা আপনি যেটা ঠিক বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটা সেটা ব্যাপকভাবে হয়েছে। দীপু দাসের ঘটনায় ভারত পুরো এবং উত্তাল হয়ে গেছিল। গত পরশুদিন যিনি রংপুরে একটি মন্দির বানাচ্ছিলেন, রাম মন্দির বানাচ্ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার এই বিরুদ্ধে মানি রাম লন্ডারিং। মন্দিরের ঘটনাটা কিন্তু অতটা হয়নি যতটা দীপু দাসেরটা হয়েছে। কি হচ্ছে, অপটিক্স ইজ এ স্পেকটাকল। একটা মানুষকে এরকম ভাবে নৃশংসভাবে মারতে পারে, তার মানে কি যে একটা পলিটিক্যাল আইডিওলজি, রিলিজিয়াস আইডিওলজি মানুষের মনকে কিভাবে বিষিয়ে দিতে পারে, একটা বিদ্বেষ কিভাবে বিষিয়ে দিতে পারে, সেটা লোকে না একটা চোখের সামনে যখন প্রমাণ হিসেবে পায়। এবং দীপু দাসের হত্যাকাণ্ড ওয়াজ ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টাল থিং ইন ডিফিট অফ টিএমসি। কারণ বাঙালি হিন্দুরা খুব একটা হিন্দু সলিডারিটিতে বিশ্বাস করতো না, কিন্তু দীপু দাসের মৃত্যুকে দেখে আজকে বিজেপি বলতে গেলে বাঙালি হিন্দুদের 90% ভোটটা পেলো। কেন পেলো? এর পেছনে দীপু দাসের হত্যাকাণ্ডের বিশাল ভূমিকা। সুতরাং এক দেশের ঘটনা অন্য দেশকে এফেক্ট করছেই, কিছু করার নেই। সুতরাং আপনি যদি দেখেন, তো ইউনূস ওয়াজ অলরেডি ভিলেন, ইউনূস বাংলাদেশের থেকে অনেক ভিলেন। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, আমি আবার বলছি, এখানে না অনেকগুলো প্রবলেমের দ্বারা যে ভারত একটা বৃহৎ গণতন্ত্র হয়, তার ফোকাসটা নিয়ে একটা সমস্যা আছে। আমি একটা হিসাব করে বলছি, ধরুন ভারত বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ এখন $13 বিলিয়ন। সেখানে ভারত আর আমেরিকার বাণিজ্যের পরিমাণ হচ্ছে $200 বিলিয়ন, পার্সেন্টেজে 7% দাঁড়াচ্ছে। এইবার কি হয়েছে, এখানে বাংলাদেশে আদানি থেকে শুরু করে, আম্বানি থেকে শুরু করে, টাটা গোষ্ঠী সবাই একটু ইনভেস্ট করা শুরু করেছিল, মাচ স্মলার স্কেল বলবো কম্পেয়ার টু আদার্স। কিন্তু এইবার আপনি যদি দেখেন যেটা ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে এই যে এই শিল্প গোষ্ঠীগুলো লাস্ট 2 বছরে কিন্তু হাত তুলে দিয়েছে বিকজ অফ দ্য পলিটিক্যাল থিং। এবং বাংলাদেশে প্রচুর চাকরি গেছে, বাংলাদেশের টেক্সটাইল মিলে প্রচুর চাকরি গেছে, প্রচুর টেক্সটাইল র মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য বাংলাদেশের তো 50% লোকজন তো চাকরি হারিয়েছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, রাইট, এই কার্যকলাপের জন্য। কিন্তু তারপর এই ঘটনাগুলো নিয়ে আমি তো বলেছি, আমি সোচ্চার ছিলাম, আমি বলেছি। তারপরে দেখবেন যে বাংলাদেশের জনতা উল্লাস, তাতে কি হচ্ছে, আমরা তো ভারতের সাথে নেই। মানে আমি না খেয়ে মরে যাবো, এই যদি আপনি একটা লোকের দেশের মানসিকতা হয়, আমি না খেয়ে মরে যাবো, আমার ছেলে পেলে না খেয়ে মরে যাক, আমার পরিবারের দরকার নেই, কিন্তু আমি ভারতের অধীন নাই, তাই আমি সুখে আছি। ইফ দিস ইজ দ্য ভারতের মেন্টালিটি। অধীন কি ছিল বাংলাদেশ? মানে না, আরে বাবা, আমি তো সেটাই বললাম, আপনাদের তো আওয়ামী লীগের লোকজন টাকা নিজেদের গুনতে ব্যস্ত ছিল যখন এই ধরনের ন্যারেটিভ, দেখুন, ন্যারেটিভ বা কনসেনসাস ম্যানুফ্যাকচার হয় বাই রাষ্ট্র, বাই পিপুল, বাই ইন্টেলেকচুয়াল, রাইট। আজকে যদি বাংলাদেশের লোকজনকে বোঝানো হতো যে না, ভারত তাদের বন্ধু, ভারতের সাথে কাজ করলে আমাদের ভালো, এই যদি কনসেনসাস, যেটাকে আমরা প্যারাডিম বলি, ধরুন আমি ফ্রেঞ্চ ফিলোসফার প্লু নিয়ে বলছি, তাহলে এই ঘটনাটা হতো না। কিন্তু
আপনাদের আওয়ামী লীগের বুদ্ধিজীবীরাও তো সেই কাজটা করেনি। যখন শেখ হাসিনার এগেনস্টে একের পর অপপ্রচার হচ্ছে, চুক্তিগুলো নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে, বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের কাছে বেঁচে দিচ্ছেন, উইচ ওয়াজ নট ট্রু, সেগুলো নিয়ে তো আওয়ামী লীগের কিন্তু বিপ্লব বুদ্ধিজীবীরা পাল, কিছুই দেখুন করেনি। দেখুন আমি প্রাসঙ্গিক ভাবে উল্লেখ করতে চাই যে ধরুন যখন 2024-এ ভয়ঙ্কর সন্ত্রাস চলছিল, অনেকেই সেটা বুঝতে পেরেছিলেন যে এটা একটা সন্ত্রাস চলছে এবং বাংলাদেশ সরকারকে উৎখাতের, তখন ধ্রুব রাঠির মতো জনপ্রিয় ভারতীয় কন্টেন্ট নির্মাতারা বাংলাদেশ নিয়ে অসম্পূর্ণ একপাক্ষিক বয়ান প্রচার করেছে। কারণ বিপ্লব পালের মতো ভারতীয় বিশ্লেষকদের কি তার পাল্টা তথ্যভিত্তিক জনমত গড়ে তোলা উচিত ছিল কিনা? আমি তো করেছি। আমি তো দেখুন, যখন এই না, আমি ঘটনাটা আপনার ঘটে, নামটা বলেছি, কিন্তু আমি আমি না না আমি না না, আমি আমি যতগুলো সেই সময় টিভি শো করেছি, সে সময় অনেকগুলো টিভি শো, আমি কলকাতাতেই ছিলাম, অনেকগুলো টিভি শো করেছি, তো আমি তো যতটা পেরেছি সত্যি ঘটনাটা বলেছি। ধরুন, বাংলাদেশে এই ঘটনা জবে থেকে ঘটছে, লাস্ট 2 মাস থেকে দেখবেন আমার প্রতিদিন বাংলাদেশ নিয়ে একটা ব্লগ ছিল। আমি খুব পরিষ্কার ভাবে, দেখুন, আমার কাছে তো ওয়াশিংটন ডিসি খবর ছিল, আমি জানতাম যে এটা জামাতির চক্রান্ত, এবং এটা কিন্তু আমি প্রথম থেকে লিখে গেছি, যেটা বেসিক্যালি একটা ইরানের স্টাইলে ইসলামিক বিপ্লবের চেষ্টা করছে, যে প্রগ্রেসিভদের সামনে রেখে পেছনে হচ্ছে মুসলমান ইসলামিক বিপ্লবীরা করছে। এটা কিন্তু আমি প্রথম দিন থেকে লিখে গেছি। আপনি যদি মানে ওই বিপ্লবের 1 মাস আগে থেকে আমার ব্লগ দেখেন, তো এখানে একটা ব্যাপার আছে, যুবরাঠি বা দেশভক্ত আকাশ ব্যানার্জি এট দ্য এন্ড অফ দ্য ডে এর একটা ব্লগার, এবং আজকে যেহেতু বাংলাদেশ বলুন, এবং তাদের একটা বড় বেস হচ্ছে এই উপমহাদেশের মুসলমানরা এবং সোকল প্রগ্রেসিভ, যাদের ব্রেনটা ওইভাবে ওয়াস্ট হয়ে গেছে, যারা একদম ক্লিয়ারলি চিন্তা করতে চায় না। এখন যুবরাঠি বা আকাশ ভক্ত ব্যানার্জিকে যদি আপনি এক্সপেক্ট করেন যে তারা একটা নিউট্রাল ভিউ পয়েন্ট দেবে, যে তারা দুদিকে ব্যালেন্স করে ভিউ পয়েন্ট দেবে, তাদের ব্লগ চলবে না। আমি নিউট্রাল ভিউ পয়েন্ট করতে গিয়ে দেখেছি চলে না। আমি যদি একটা বিজেপির পক্ষে বলি বা বিপক্ষে বলি, তবে আমার ভিডিও পপুলার হয়। তুমি আওয়ামী লীগের পক্ষে বা পরিষ্কার বিপক্ষে বললে আপনার ভিডিও জনপ্রিয় হবে। ওটা একটা সোশ্যাল মিডিয়ার প্রবলেম। সোশ্যাল মিডিয়ায় দুবরাটিকে যদি তার জনপ্রিয়তা ইনকাম বজায় রাখতে চায়, তাকে একদম মানে ইসলামপন্থী হয়েই বলতে হবে, তাছাড়া কিন্তু তার 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 মানে ক্লিক খাবে না। তো ওটা 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 একটা সোশ্যাল মিডিয়ার প্রবলেম। আমি ওটার সাথে এটাকে জড়াবো না। আমার বক্তব্য হচ্ছে এই যে এই আওয়ামী লীগের সিস্টেম, আওয়ামী লীগের পার্টি পার্টি কেন অস্তিত্ব আছে, তার কারণ তো এই নয় যে শুধুমাত্র শেখ হাসিনা। আওয়ামী লীগ একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা একটা আইডিওলজি, একটা আদর্শবাদ, যেটা অ্যাকচুয়ালি বাঙালি আইডেন্টিটি, বাংলাদেশের বাঙালি আইডেন্টিটিকে এস্টাবলিশ করে। তো সেইটাকে প্রোটেক্ট করার জন্য যখন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, আমার এই আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি আপনার প্রোগ্রাম সমস্ত আওয়ামী লীগাররা দেখে, আমি বলবো আওয়ামী লীগের বুদ্ধিজীবীগুলো কোথায় ছিল তারা। আমি আপনাকে উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে কি, তারা কি দেখলো, তারা বসে গেছিল। কারণ তো অনেকেই তোমার বন্ধু, তারা বসে গেছিল। কেন বসে গেছিল আপনাদের মধ্যে অনেক, কারণ তারা দেখলো কি যে আওয়ামী লীগের নেতারা কামাচ্ছে, তাদেরকে একটা বই পাবলিকেশনের জন্য কোনো হেল্প দিচ্ছে না। ধরুন, আপনি একটা পার্টি নিয়ে উঠছেন, পার্টি ক্ষমতায় গেলে, এটা যে বিজেপিরও হচ্ছে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে, বিজেপির যে লোকগুলো ক্ষমতায় আনলো, যে বিজেপির জন্য লেখালেখা হিন্দুত্ববাদী লেখালেখি করেছে, তাদেরকে আর এখন ক্ষমতায় আসার পর বিজেপির মন্ত্রী নেতারা পাত্তা দিচ্ছে না, তারা যার জন্য বিজেপির জন্য লেখালেখি ছেড়ে দিয়েছে। এবার বিজেপির এগেন্স্টে এখন সিপিএম যা খুশি লিখে বেড়াচ্ছে, বিজেপির কোনো কাউন্টার ন্যারেটিভ কেউ পাবেন না। কারণ কি, যারা লেখালেখি করতে বুঝে গেছে যে পার্টি তাদের দেখবে না। আওয়ামী লীগের একটা বামপন্থী বুদ্ধিজীবী উইং ছিল। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, দেখা গেল কি ক্ষমতার ঠিক ছিল যাদের ক্ষমতায় ছিল, নাকি যেসব আওয়ামীপন্থী বা বামপন্থী বুদ্ধিজীবী তাদের দিকে আপনাদের পার্টি তাকিয়েছে? আমি বলবো তাকায়নি। কারণ আমি একই ঘটনা দেখছি, তো আমি একজন মানে বিশ্লেষক না, অবজারভার হিসেবে দেখছি যে আওয়ামী লীগ আসার পর কি হয়েছিল, এখন বিজেপি ক্ষমতা আসার পর কি হচ্ছে আমি দেখছি বাংলায়। তো আপনি যদি আপনার পার্টির বুদ্ধিজীবী উইংকে মনে করেন তাদের দরকার নেই, আমি শুধু টাকা কামাবো, যে কাউন্টার ন্যারেটিভ তৈরি হচ্ছে তাকে আপনি ইগনোর করলেন, যে ভারত বিরোধী কাউন্টার ন্যারেটিভ, তার সাথে শেখ হাসিনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে যেসব কুৎসা রটানো হচ্ছে সেগুলোকে প্রচার করার দরকার নেই। আপনার রেজাল্ট পেয়ে গেছেন হাতে নাতে। এই বিজেপিও পাবে, বিজেপির আপনি যুক্তরাষ্ট্রে আছেন এবং ওয়াশিংটন ডিসিতেই আছেন, কি ভাইব দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে? প্রত্যেকটা লবি খুবই সক্রিয়, আমি দেখতে পাচ্ছি আবারও শহীদুল আলমের মতো লোকেরা গিয়ে ওয়াশিংটনে সেমিনার করছে, জন ড্যানিলোভিচের মতো সাবেক মার্কিন কর্মকর্তারা যারা বাংলাদেশে কাজ করেছে এবং বাংলাদেশের জামায়াতের লবিস্ট হিসেবে কাজ করেছে, তারাও খুব সক্রিয়, সকল পক্ষই সক্রিয়। এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ফেরত যাবেন উনি, এবং তিনি একা না, ওনার দলকে উনি প্রায় সক্রিয় করে ফেলেছেন, এবং দল এখন আগের মানে অনেকগুলো অনেক সময়ের তুলনায়, গত 15 বছরের তুলনায় যে জনপ্রিয় সেটা উনি বুঝতে পেরেছেন এবং সেটা নিয়ে কাজ করছেন। আমেরিকার ভাইবটা আপনি কি বুঝছেন ওখানে বসে? আপনার তো যোগাযোগ আছে ভেতরের মানুষের সাথে। দেখুন, আমেরিকা টাকাতে চলে, ওরা তো দেখবে না যে কি ভাই আছে না আছে, ওরা দেখবে ওদের স্বার্থটা। এখন একটা ব্যাপার কি হয়েছে যে
আমেরিকার সাথে চীনের সম্পর্ক যে যেরকম, এবং আমি মনে করি তারেক রহমানের চীনের ভিজিটের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে। ব্যাপারটা কি জানেন তো? ব্যাপারটা হচ্ছে যে তারেক রহমান সাপ এবং ব্যাঙ দুটোর গালে চুমু খেয়ে চলার চেষ্টা করছেন, উইচ ইজ একদিক থেকে উপর থেকে দেখতে ভালো লাগে, মনে হয় ম্যাচিওর, কিন্তু ওটা পৃথিবীতে চলে না। আপনি সাপ আর ব্যাঙের গালে চুমু খেয়ে বেশি দিন টিকতে পারবেন না। তো তারেক রহমানের সাথে ভারত এবং আমেরিকার সম্পর্ক যথেষ্টই ভালো ছিল। তারেক রহমান এখানে প্রায় 10 বছর ধরে যে লবিস্ট, তাকেও আমি খুব পার্সোনালি ভালো করে চিনি, তার লবিস্ট এখানে যিনি আছেন। তো উনি তো নিজের পজিশন খুব ভালো সিকিউর করে নিয়েছেন, কারণ অবভিয়াসলি এই জুলাই বিপ্লবের পর দেখা গেল তারেক রহমান একমাত্র অ্যাকসেপ্টেড সলিউশন, এগেন আই কল ইট অ্যাজ এ সলিউশন, এবং সেই সলিউশনটাই তিনি এখন ইমপ্লিমেন্ট করছেন, যে ঠিক আছে আমেরিকাকে সন্তুষ্ট করব, চায়নাকে সন্তুষ্ট করব, ভারতকে সন্তুষ্ট করব। এখন তারেক রহমানের এই অ্যাপ্রোচের না একটা বেসিক ফ্যালাসি হচ্ছে এই যে এই দেশগুলোর মধ্যে সম্পর্ক যদি ভালো থাকে তারেক রহমানের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এই দেশগুলোর মধ্যে যখন সম্পর্ক খেজাখেজি শুরু হবে, আপনি সাপার ব্যাঙের গেলে চুমুকে, সাপার ব্যাঙ যদি যুদ্ধ করা শুরু করে আপনি মধ্যে পড়ে যাবেন। কিন্তু আমাদের সাথে উদাহরণ আছে, পাকিস্তান নাকি পেরেছে, চায়নার সাথে সম্পর্ক ভালো রেখেছে, আবার আমেরিকার সাথে সম্পর্ক ভালো রেখেছে। না, ওটা করতে গিয়ে তো বিপদে পড়ে গেছে, ওটা করতে গিয়ে তো ভীষণ বিপদে পড়ে গেছে। বালুচিস্তান তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের তালিবান মানে পুরো নর্থ ইস্টার প্রভিন্স তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, কারণ না তাদেরকে চাইনিজরা বিশ্বাস করছে, না আমেরিকানরা বিশ্বাস করছে, রাইট? যার জন্য চায়নাও তাদেরকে লেটেস্ট কিছু দেবে না, আমেরিকাও তাদের লেটেস্ট কিছু দেবে না, সবাই তোমাকে ইউজ করবে। সেক্ষেত্রে স্বার্থ থাকলে ইউজ হবে। এবার যখনই আপনি এই এতগুলো পরাশক্তির সাথে লিঙ্ক করার চেষ্টা করছেন বাংলাদেশে, তখন তারেক রহমানের মেইন প্রবলেম কি হবে? এই যে যেন উনি এখন চায়না থেকে ফিরলেন সঙ্গে সঙ্গে, এবার দেখুন আমাদের ইন্ডিয়ান এজেন্সি গুলো এখন সক্রিয় হয়ে গেছে, যে এটা কি হলো, এটা কি তাহলে কি বাংলাদেশ কি চায়নার হাতে চলে যাচ্ছে? ফলে তারাও এখন সক্রিয় হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমেরিকা সক্রিয় হয়ে যাচ্ছে, রাইট? একটু নেগেটিভ দিকে চলে যাবে সঙ্গে সঙ্গে। এটাকে ব্যালেন্স করতে কিন্তু শেখ হাসিনা খুব ভালো করতো। শেখ হাসিনা দেখবেন উনি খুব ক্লিয়ার কাট আমেরিকাকে ঢুকতেই দেননি, উনি পুরো চায়না আর ইন্ডিয়াকে ব্যালেন্স করে চলেছেন, আর চায়নাকেও সুবিধা দিয়েছেন, ইন্ডিয়াকেও সুবিধা দিয়েছেন, এবং কাউরি কোনো রাশিয়ার অসুবিধা সাথে ভালো হয়নি। সম্পর্ক তৈরি রেখেছেন। সবার সাথে সম্পর্ক ভালো রেখে দিয়েছেন উনি। মোস্টলি আমেরিকাকে ঢুকতে দেননি, তার একটা বড় কারণ হচ্ছে যে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির উনি জানতেন যে, যেটা বললেন যে ইউনুসের জন্য এবং জামাতি লবির জন্য যে দে আর ট্রাইং টু ডিস্টেবিলাইজ, কারণ শেখ হাসিনার কাছেও তো খবর ছিল, উনি তো আর ইন্টেলিজেন্স নেই তা তো নয়। উনি জানতেন যে আমেরিকা তাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, এবং সেটা 2024 সাল থেকে না, সেটা শুরু হয়েছে প্রায় 2021 সাল থেকে, যবে থেকে নতুন ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় এসেছিল তবে থেকে প্রজেক্টটা শুরু হয়, রিমুভ আসিল। এখন এই মুহূর্তে আমি বলবো যে সবাই চাই বাংলাদেশের স্টেবিলিটি হোক, কিন্তু তারেক রহমান এই স্টেবিলিটি কি করে আনবেন একটা ইম্পসিবল ইকুয়েশনের সামনে কেউ জানে না। কারণ আজকে যদি চায়নার সাথে ভারতের অরুণাচল নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে যায়, তারেক রহমান অ্যাবসলিউটলি ফেসে যাবেন, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তেমন চীনের সাথে আমেরিকার সম্পর্ক তো বাজে হচ্ছে, যদি চীন যদি তাইওয়ান আক্রমণ করে বসেন, অ্যাবসলিউটলি ফেসে যাবেন তারেক রহমান। সুতরাং এইখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে তারেক রহমানের যেটা করা উচিত, বা আমি বলবো আমেরিকা থেকে আমি যেটা বোঝার চেষ্টা করছি, তাকে আরো অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হবে। প্র্যাকটিক্যাল হতে হবে মানে এখন উনি হচ্ছে যে চায়না যা চাইছে উনি হ্যাঁ বলে দিচ্ছেন, ভারত যা চাইছে উনি হ্যাঁ বলে দিচ্ছেন, উনি কাউকে না বলছেন না, কাউকে চটানোর ক্ষমতা তার নেই। পাকিস্তান যা বলছে হয়তো সেটা প্রকাশ্যে না, তলে তলে হ্যাঁ বলে দিচ্ছে, পাকিস্তান কি চাইবে সেটা বোঝাই যায়। কিন্তু এটা করতে গিয়ে বাংলাদেশও উনিও বিপদে পড়বেন, বাংলাদেশও বিপদে পড়বে, এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধ স্টার্ট হয়ে যেতে পারে। দ্যাট ইজ দ্য মোর ডেঞ্জারাস থিং ইজ ডুইং। ধন্যবাদ বিপ্লব। আমি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করছি যে শেখ হাসিনা ফেরত আসছেন, ঘোষণা দিয়েছেন, এবং বোঝাই যাচ্ছে যে ভারতের এতে সায় আছে। আপনাকে একটু দেখা যায় না, আপনি একটু পেছনে গেলে ভালো হয়, কারণ কেটে যাচ্ছে আপনার মুখটা। বলবেন। হ্যাঁ, তো ভারতের মানে ভারতের এতে সায় আছে যে, এবং শেখ হাসিনা, এবং শেখ হাসিনা কি করবেন? শেখ হাসিনা একজন অ্যাডাল্ট পলিটিশিয়ান এবং পোর খাওয়া স্টেটসম্যান, ফলে তাকে তো আর ভারত নির্দেশনা দিতে পারেন না, কিন্তু বোঝাই যাচ্ছে যে ভারত বুঝতে পারছেন যে শেখ হাসিনা যাবেনি। এমত অবস্থায় শেখ হাসিনা ফিরলে তো বাংলাদেশের পরিস্থিতির বদল মানে হবে, কোনো না কোনো বদল হবে। আপনি একজন মানে ওয়াশিংটনে বসে এটা কি দেখছেন আপনি? দেখুন, আমি শুধু ওয়াশিংটন বসে না, আমি ভারত এবং বাংলাদেশ, ভারত এবং আমেরিকা একটা ইকুয়াল সময় কাটাই। একটা জিনিস আমি বলতে পারি দুটো দেশের পক্ষ থেকে, এটা শেখ হাসিনার জন্য নতুন কিছু নয়, ইট উইল বি সেকেন্ড হোম কামিং। 81-এ উনি এসে থার্ড হোম কামিং। থার্ড হোম কামিং ইন এফে। হ্যাঁ, তো বেসিক্যালি আমি এটা থার্ড কেন বলছি, আমি তো জানি 81, তারপর এটা সেকেন্ড আমি বলবো না। মাঝখানে 2007 সালে ওনাকে বার করেছিল, ওনাকে একদম প্লেন মানে প্রত্যেকটা প্লেনকে নির্দেশনা দেওয়া হয়েছিল, এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা যাতে বহন না করে, এবং শেখ হাসিনা ইংল্যান্ড থেকে ঠিকই বলেছেন, উনি ইংল্যান্ড থেকে। আমি ছোট, আমি বলবো নট এ কমপ্লিট এক্সাইল, বাট লাইক
আমি এক্সাইট বলতে আমি বোঝাচ্ছি 5-10 বছরের, মানে পুরো আলাদা করে তাকে আউটকাস্টে ফেলে। তো উনি যেহেতু 81-এর সাহস দেখিয়ে উনি ফিরেছিলেন আওয়ামী লীগকে, দেখুন আওয়ামী লীগ আমার কাছে শেখ হাসিনা নয়, বা আওয়ামী লীগ আপনার মতো শুধু সাপোর্টার নয়, আওয়ামী লীগ একটা চেতনার নাম। সেটা হচ্ছে যে বাঙালি আইডেন্টিটি, যে বাংলাদেশিদের জন্য যে বাঙালি আইডেন্টিটি, বাঙালি কালচার, এই আদর্শটাকে আওয়ামী লীগই সবচেয়ে বেশি ধরে রাখে এই উপমহাদেশের সমস্ত এই জন্য। এবার আওয়ামী লীগ যদি ধ্বংস হয়ে যায়, বাঙালি সংস্কৃতিও ধ্বংস হয়ে যাবে, এটাও আমি বলতে পারি, খুব গর্বের সাথে বলতে পারি। সুতরাং প্রতিটা বাঙালিরই উচিত যে আওয়ামী লীগের পেছনে দাঁড়ানো, কারণ একটা সংস্কৃতি তো হাওয়ায় বেঁচে কারণ থাকে একটা না, তার জঙ্গিবাদ আতঙ্ক তো আসলে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে একটা জঙ্গি শাসন বা মানে উগ্রবাদী শাসনের দিকে বাংলাদেশ আগাচ্ছে, এবং শেখ হাসিনা পারে, উনিই কেবল পারেন এটাকে মানে সামাল দিতে। হ্যাঁ, সেটা দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে ন্যারেটিভটা দিলেন যে সেই ন্যারেটিভটার বাইরে এই মুহূর্তে ভারত, কারণ এটা জঙ্গিবাদ হলে এফেক্টটা কে পাবে? পাবে তো ভারতই বেশি না তার। এবার ভারত যদি অসুস্থ হয়, ভারত যদি জঙ্গিবাদের জন্য অসুস্থ হয়, তাহলে তো চীন আর আমেরিকা খুশি হবে বেশি, বিকজ ভারতকে ট্রাভেল করতে পারছে, রাইট? সুতরাং খেয়াল রাখবেন যে একটা জঙ্গিবাদ আবার আপনার বাংলাদেশের জন্য খারাপ, বাংলাদেশ সিরিয়া হয়ে যাবে, ভারতের জন্য খারাপ, কিন্তু চায়নার জন্য ভালো, ডিস্টেবিলাইজ করতে পারবে, আমেরিকার জন্য ভালো, পাকিস্তানের জন্য তো খুবই ভালো, দে গেট এ সেকেন্ড ফ্রন্ট, যেটা এই বললেন। মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি তৎপর হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত। রাইট। তো 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 ন্যাচারালি বুঝতেই পারছেন যে জঙ্গিবাদটা একটা পলিটিক্যাল টুল, বিভিন্ন দেশ করে। এবার সমস্যা হচ্ছে যে বাংলাদেশ সেটা নিজেকে অ্যালাউ করবে কিনা, যেটা করেছে বাংলাদেশ। এক সময় তারেক রহমান যখন সেকেন্ড, যেটা ওনাদের বিএনপি সরকার হলো, সেই সরকারের সময় উনি কি করেননি, মানে পাকিস্তানে আইএসআই থেকে শুরু করে, যার জন্য ভারত তাকে বিশ্বাস করতে পারেনি দীর্ঘদিন ধরে। হি হ্যাজ পেড ফর ইট, বাট হোপফুলি হ্যাজ লার্ন ফ্রম ইট। যত শুনেছি লন্ডন ওনার কাছ থেকে, হি হ্যাজ লার্ন হিজ মিস্টেক এন্ড অ্যাডমিটেড হিজ মিস্টেক এগেন, যে ভারতের বিরুদ্ধে উনি যা করেছেন আর করবেন না। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে লোকে তো সাফার করে যাচ্ছে। এই যে লাস্ট 2 বছরে বাংলাদেশের লোকজন তো কম সাফার করলো না, পরে সে বলে না না আমার মিস্টেক হচ্ছে, আমি ভুলে গেছি। এখন আপনি বললেন ইউনুসের মতো লোক বললেন, বা যারা এনসিপি আপনাদের মতো যারা ছাত্র ইউনিয়ন করছে তারা বললেন না না আমাদের ভুল হয়ে গেছিলাম। লোকজন তো সাফার করে গেল। তো বিএনপির সময় একই রকম হয়েছে, বাঙালি হিন্দুরা সাফার করেছে, আওয়ামী লীগাররা সাফার করেছে, শেখ হাসিনা প্রায় মরতে বসেছিলেন, গোটা ভারত সাফার করেছে তাদের জঙ্গিবাদের জন্য সেই সময়। যার জন্য যার জন্য তারেক রহমান দিল্লির সাথে বরাবর যোগাযোগ সম্পর্ক করে বহুদিন করতে পারেননি, বাই দ্য ওয়ে, টিল ভেরি আনটিল রিসেন্টলি। কিন্তু হলোটা কি, ওই 4-5 বছর তো জনগণ সাফার করেছে, এটা নিয়ে তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো এইটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। আলটিমেটলি জঙ্গিবাদক যাই হোক না কেন, লোকজন আবার নিজেদের ব্যবসার স্বার্থে হয়তো ভুলে যাবে, আবার একটা ভালো সরকার আসবে, আবার আবার আওয়ামী লীগ সরকারকেই তারা হয়তো বসাবে। কিন্তু মধ্যেখানে এই যে আওয়ামী লীগের এতগুলো প্রাণ চলে গেল, এতগুলো বাঙালি হিন্দুর প্রাণ চলে গেল, সেগুলোর প্রাণগুলো দায়িত্ব কে দেবে? দ্যাট বিকাম দ্য প্রবলেম। কারণ আমি জানি ইভেনচুয়ালি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে, এটা নিয়ে কোনো সময় সন্দেহ নেই। কিন্তু মধ্যেখানে যে এতগুলো আওয়ামী লীগের প্রাণ চলে গেল, আপনি নিজে এক্সাইলে লন্ডনে বসে আছেন, এটার দাম কে দেবে? এই যে আপনি জীবনে এতগুলো গুরুত্বপূর্ণ বছর নির্বাচনে আপনাকে খেলাতে হচ্ছে, তার দামটা কে দেবে? ধন্যবাদ আপনাকে বিপ্লব পল। নিশ্চয়ই আমরা আরো কথা বলবো কোনো এক সময়, কারণ পরিস্থিতি খুব দ্রুত নানা রকমের মোড় নিচ্ছে, নানা পরিস্থিতি খুব ভোলাটাইল, খুব ভোলাটাইল। এবং এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল জিনিস আমি বাংলাদেশের দর্শকদের বলতে চাই, যে বাংলাদেশের যে স্বাধীনতার 50 বছর তো প্লাস হয়ে গেল, 55 ইয়ার্স হতে চলল, তারপরও যে বাংলাদেশের পলিটিক্যাল পরিস্থিতি সুস্থির হচ্ছে না, এখনো ভোলাটাইল আছে, এটা কিন্তু কারণ একটা ম্যাথামেটিক্যাল কারণ। এটা কারণ কিন্তু আপনি খুব একটা যে ইমোশন দিয়ে কাটতে পারবেন না। সেই কারণটা হচ্ছে এই যে আজকে যেহেতু তারা ভারতের পেটের বুকের মধ্যে বসে আছে, এবং ভারতের সাথে যদি সুসম্পর্ক এবং ভারতের সাথে যদি জিওপলিটিক্যাল অ্যালাইনমেন্ট না হয়, there is no mathematical equation, I beg to say that there is no mathematical equation that can save Bangladesh. এখন বাংলাদেশের মধ্যে দেখবেন প্রচুর লোকজনের চুলকানি আছে, চল এখানে চায়নাকে নিয়ে আসি, পাকিস্তানকে নিয়ে আসি, ম্যাক্সিমাম লোকজন তো ভাবে, কিন্তু ওটা করলে তো ইন্ডিয়া রিয়াক্ট করবে, আর ইন্ডিয়া রিয়াক্ট করলেই বাংলাদেশ আনস্টেবিলাইজ হয়ে যাবে, কিছু করার নেই। তো বাংলাদেশের লোকজনকে বুঝতে হবে যে বেসিক্যালি এখানে লেটস এ মানে অ্যারেঞ্জ ম্যারেজ বলেন না, আমি একটা আপনাকে একটু মজার গল্প। সোভারেন রাষ্ট্রের, দুটো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সম্পর্ক যেমন হওয়া উচিত তেমনই তো হওয়া দরকার। কেউ শত্রুতার তো দরকার না। দিস ইজ মোর দ্যান দ্যাট, দিস ইজ মোর দ্যান কি হতো হিন্দু ম্যারেজ। এটা আমি একটা গল্প বলি সবসময় বাংলাদেশি, দেন দে লাফ অ্যাট মি, আমি সবাইকে যোগটা শোনাই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। আমাদের কি হতো আগে, হিন্দু বিবাহে ডিভোর্সের কোনো কনসেপ্ট ছিল না, ডিভোর্সের কনসেপ্ট আছে, রাইট?
তো যখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জায়গায় যে ডিভোর্স ইজ নট অ্যান অপশন, ডিভোর্স করা যাবে না, তখন কি করে দুজনে অ্যাডজাস্ট করে চলতে হয়। যে জায়গায় পছন্দ করুক না করুক, প্রেফারেন্স থাকুক আর না থাকুক, জানে যে ডিভোর্স করা অপশন নয়, আমাদের একসাথে থাকতে হবে। এবার লোকে যদি জানে যে ডিভোর্স করাটা অপশন, দেন তখন এর মধ্যে ফাইটিংটা বাড়িয়ে দেয়। ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হয়েছে সেই রকম, আপনি বাংলাদেশের তো জিওগ্রাফিটা কালকে এখান থেকে তুলে নিয়ে এসে মঙ্গল গ্রহে পাঠাতে পারবেন না, তাকে ভারতের মধ্যেই থাকতে হবে। আর ভারতেই নয় যে বদলানো যায় না, এটা তো খুব খুব প্রতিবেশী তো প্রতিবেশী মানে এমন প্রতিবেশী যে পুরোপুরি ঘিরে বসে আছে সবকিছু দিক থেকে, তাহলে ইটস এ ফোর্সড অ্যারেঞ্জ ম্যারেজ, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এন্ড ইটস এ ফোর্সড অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আপনার কারোর প্রতিবেশী সম্পর্ক ভালো লাগুক না লাগুক, ওই ভালো না লাগাগুলো নিয়ে ভারতের অনেকেই বলবে বাংলাদেশের এইটা ভালো লাগছে না, বাংলাদেশের অনেকেই বলবে ভারতের এইটা ভালো লাগছে না, কিন্তু জাস্ট লাইক অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ, হাজব্যান্ড ওয়াইফের কিছু ভালো লাগুক আর না লাগুক, তাদেরকে দে হ্যাভ টু ওয়ার্ক আউট দ্য রিলেশনশিপ, বিকজ আপনি জিওগ্রাফি চেঞ্জ করতে পারবেন না। এই চেতনাটা যতক্ষণ না পর্যন্ত আমি বলবো বোথ সাইড, বাংলাদেশের বিশেষ করে এবং ভারতের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পলিটিক্স আনস্টেবল থেকেই যাবে। ইউ ক্যানট সর্ট ইট আউট। আমরা আরেকদিন এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আপনি ভালো থাকবেন বিপ্লব পাল। ওকে, থ্যাংক ইউ।